নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো, তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। আর প্রথম টপিকে কি বলছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে বেদের অপর নাম কি? উত্তর হলো বেদের অপর নাম হলো শ্রুতি। 2 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে অবস্থিত সরস মহাজন পদটির নাম কি? উত্তর হলো দক্ষিণ ভারতে অবস্থিত সরস মহাজন পদটির নাম হলো আসমক। 3 নম্বর প্রশ্ন হলো প্রথম মৌর্য সম্রাটের নাম কি ছিল? উত্তর হলো প্রথম মৌর্য সম্রাটের নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। 4 নম্বর প্রশ্ন হলো অর্থশাস্ত্র এর লেখক কে ছিলেন? উত্তর হলো অর্থশাস্ত্র এর লেখক ছিলেন কৌটিল্য। 5 নম্বর প্রশ্ন কি বলছে কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? উত্তর হলো স্কন্দগুপ্ত নামক প্রথম গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন। 6 নম্বর প্রশ্ন হলো ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্তিনিস। 7 নম্বর প্রশ্ন হলো শশাঙ্ক কে ছিলেন? উত্তর হলো শশাঙ্ক ছিলেন গৌড় স্বাধীন শাসক এবং বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 8 নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? উত্তর হলো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। 9 নম্বর প্রশ্ন হলো শেষ তীর্থঙ্করের নাম কি? উত্তর হলো জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর। 10 নম্বর প্রশ্ন হলো যে কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজার নাম কি? উত্তর হলো কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজার নাম হলো কনিষ্ক। 11 নম্বর প্রশ্ন হলো হাতিগুম্পা শিলালেখ থেকে কার কথা জানা যায়? উত্তর হলো হাতিগুম্পা শিলালেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। 12 নম্বর প্রশ্ন হলো সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? উত্তর হলো সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে বলা হয়। চলো, 2 নম্বর টপিকে কি বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখো। আর এখানে যতগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি সবগুলোই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো আর এগুলোকে প্র্যাকটিস করে নাও। চলো, 2-1 নম্বর প্রশ্ন কি বলছে ড্যাশ ছিল ভারতের একটি মেগালিথ কেন্দ্র? উত্তর হলো ইনমাগাও। 2 নম্বর প্রশ্ন হলো রাজা পুরুর বীরত্বকে সম্মান জানিয়েছিলেন কে জানিয়েছিলেন? উত্তর হলো বি আলেকজান্ডার। 2-3 প্রশ্ন হলো জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে বি মহাবীর। চলো, 2-4 নম্বর প্রশ্ন কি বলছে পিটক কথার মানে কি? উত্তর হলো ঝুড়ি। 2-5 নম্বর প্রশ্ন কি বলছে মহাগত্র উপাধি কে নিয়েছিলেন? উত্তর হবে রুদ্রদমন। 2-6 নম্বর প্রশ্ন হলো আর্য সত্য কি? উত্তর হবে এ বৌদ্ধ ধর্মের অংশ। চলো, 3 নম্বর টপিকে কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো, 1 প্রশ্ন দেখো, কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হতো? উত্তর কি বলছে আর্যরা ভারতে প্রবেশ করে প্রথমে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে। সিন্ধু নদ ও তার 5টি উপনদী বিতস্তা, ঝিলাম, চন্দ্রভাগা, চেনাব, ইরাবতী, রাভি, বিপাশা, বিয়াস, শতদ্রু, সুতলেজ এবং সরস্বতী নদীর আবহবিকাকে একত্রে সপ্তসিন্ধু অঞ্চল বলা হতো। এই অঞ্চলটি বর্তমান পাঞ্জাব ও সংলগ্ন এলাকা জুড়ে বিস্তৃত ছিল। 2 নম্বর প্রশ্ন হলো দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো? চলো, উত্তরটা দেখে নিই। জৈন ধর্মাবলম্বীরা 2টি প্রধান সম্প্রদায় বিভক্ত ছিল, দিগম্বর ও শ্বেতাম্বর। মহাবীরের মৃত্যুর প্রায় 200 বছর পর এই বিভেদ দেখা যায়। দিগম্বররা বিশ্বাস করতেন যে মোক্ষ লাভের জন্য বস্ত্র ত্যাগ করা আবশ্যক এবং তারা কোনো বস্ত্র পরিধান করতেন না। অন্যদিকে শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং তাদের মতে মোক্ষ লাভের জন্য বস্ত্র ত্যাগের প্রয়োজন নেই। 3 নম্বর প্রশ্ন কি বলছে সকারি কাকে বলে কেন বলা হতো? সকারি কাকে কেন বলা হতো? উত্তরে কি দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হতো। তিনি শকদের পরাজিত করে তাদের রাজ্য জয় করেছিলেন এবং উজ্জয়িনী থেকে তাদের বিচ্ছেদ করেছিলেন। শকদের শত্রু অরি হিসেবে পরাস্ত করার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। চলো, 4 নম্বর প্রশ্ন কি দেখো, সকলোত্তর পথনাথ কাকে বলা হয় এবং কেন বলা হতো? চলো, উত্তর দেখে নাও। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হতো। এর অর্থ হলো সমগ্র উত্তর ভারতের অধিপতি। হর্ষবর্ধন উত্তর ভারতের এক বিশাল অংশের উপর নিজের আধিপত্য বিস্তার করেছিলেন এবং তার সাম্রাজ্য
পূর্বে কামরূপ থেকে পশ্চিমে বল্লভী পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। চলো 4 নম্বর টপিকে কি বলছে দেখো। 4 নম্বর টপিকে বলছে যে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আর্যদের চতুরাশ্রম প্রথার বর্ণনা দাও। উত্তরটা দেখে নাও কি বলছে। বলছে আর্যদের সমাজে মানুষের জীবনকে 4টি ধাপে ভাগ করা হয়েছিল, চতুরাশ্রম প্রথা নামে পরিচিত ছিল। এগুলি হলো কি বলছে, ব্রহ্মচর্যাশ্রম যেখানে শিষ্য গুরুগৃহে থেকে শিক্ষালাভ করত, এবং গৃহ স্বাস্থ্যাশ্রম যেখানে ব্যক্তি বিবাহ করে পরিবার গঠন করত ও সামাজিক দায়িত্ব পালন করত। বনপ্রশাশ্রম বলছে যেখানে ব্যক্তি পার্থিব জীবন ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত হতো, এবং সন্ন্যাসাশ্রম যেখানে ব্যক্তি সম্পূর্ণভাবে সংসার ত্যাগ করে মোক্ষ লাভের জন্য কঠোর তপস্যা করত। এই প্রথা জীবনের প্রতিটি স্তরকে সুসংগঠিত করত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করত। 2 নম্বর প্রশ্ন কি বলছে, গৌতম বুদ্ধের ধর্মমতের মূল কথা কি ছিল। উত্তরটা দেখে নাও কি বলছে। বলছে গৌতম বুদ্ধের ধর্মমতের মূল কথা ছিল 4 বা আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ। বলছে 4 আর্য সত্য হলো জীবন দুঃখময় এবং দুঃখের কারণ আছে, তৃষ্ণা বা কামনা, দুঃখ নিবৃত্তি সম্ভব এবং দুঃখের নিবৃত্তির পথ আছে। এই দুঃখ নিবৃত্তির পথই হলো অষ্টাঙ্গিক মার্গ, যা সত্য সংকল্প, সদ্বাক্য, সৎকর্ম এবং সৎ জীবনযাপন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সৎ সমাধি এবং সৎ দৃষ্টির উপর জোর দেয়। বুদ্ধি অহিংসা, সংযম, অনিত্যবাদ এবং অনাসক্তির ওপর গুরুত্ব দিয়েছেন এবং নির্বাণ লাভের পথ দেখিয়েছিলেন। চলো 4 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। বলছে যে বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল। উত্তরটা দেখে নাও কি বলছে। বলছে বৈদিক যুগে নারীদের অবস্থা বেশ উন্নত ছিল। এই সময় নারীরা সমাজে যথেষ্ট সম্মান ও স্বাধীনতা উপভোগ করত। তারা শিক্ষা গ্রহণের সুযোগ পেত এবং গার্গী মৈত্রীর মতো বিদুষী নারী এবং দার্শনিকদের কথা জানা যায়। নারীরা ধর্মীয় অনুষ্ঠানে পুরুষদের সঙ্গে অংশগ্রহণ করত এবং যজ্ঞে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার প্রচলন ছিল না। তবে পরবর্তী বৈদিক যুগে নারীদের স্বাধীনতা কিছুটা হ্রাস পায় এবং তাদের অবস্থান গৃহের মধ্যে সীমাবদ্ধ হতে শুরু করে। 5 নম্বর টপিকে কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 প্রশ্ন কি বলছে। বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ লেখো। চলো উত্তরটা একবার দেখে নাও কি বলছে। বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। প্রথমত, মগধের ভূপ্রকৃতির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গাঙ্গেয় উপত্যকা উর্বর ভূমিতে অবস্থিত হওয়া এবং কৃষিক্ষেত্র ব্যাপক উন্নতি ঘটে এবং খাদ্যশস্যের প্রচুর প্রাচুর্য দেখা যায়। দ্বিতীয়ত, মগধের আশেপাশে লৌহ খনিজ ভাণ্ডার ছিল, যা উন্নত কৃষি সরঞ্জাম এবং অর্থশাস্ত্র এবং হাতিয়ার তৈরির জন্য অপরিহার্য ছিল। তৃতীয়ত, বলছে গঙ্গা ও তার উপনদীগুলি যোগাযোগ এবং বাণিজ্যের জন্য সুবিধা প্রদান করত এবং মগধের উন্নতিকে চাঙ্গা করে তোলে। চতুর্থত, মগধের 2টি রাজধানী রাজগৃহ এবং পাটলিপুত্র প্রাকৃতিক দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল, যা বৈদেশিক আক্রমণ থেকে তাদের রক্ষা করত। পঞ্চম কি বলছে। বলছে বিম্বিসার, অজাতশত্রু এবং মহাপদ্মনন্দর মতো দক্ষ এবং উচ্চাকাঙ্ক্ষী শাসকরা মগধের সামরিক শক্তি বৃদ্ধি করেছিলেন এবং প্রতিবেশী রাজ্যগুলি জয় করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এই সমস্ত কারণগুলি সম্মিলিতভাবে মগধকে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী মহাজন পদে পরিণত করেছিলেন। চলো 5-এর 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। বলছে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে যা জানো লেখো। উত্তর কি বলছে দেখো। বলছে গ্রিক বীর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 অব্দে ভারত অভিযান শুরু করেন। পারস্য সাম্রাজ্য জয় করার পর তিনি বিশ্বজয়ের স্বপ্নে বিভোর হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে অগ্রসর হন। প্রথম বড় চ্যালেঞ্জ হলো সিন্ধু নদ অতিক্রম করা এবং তক্ষশিলা রাজা অম্বি তাকে সমর্থন জানান। তারপর তিনি ঝিলাম নদীর তীরে রাজা পুরুর মুখোমুখি হন। আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যেখানে আলেকজান্ডার জয়ী হলেও রাজা পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে তার রাজ্য তাকে ফিরিয়ে দেন। আলেকজান্ডার আরও পূর্বে অগ্রসর হতে চেয়েছিলেন, কিন্তু তার সৈন্যদের মধ্যে ক্লান্তি বিদ্রোহ দেখা দেয়। তারা মগধের শক্তিশালী নন্দ সাম্রাজ্যে বিশাল বাহিনীর মুখোমুখি হতে রাজি ছিল না। ফলে আলেকজান্ডার বিপাশা নদী থেকে ফিরে যেতে বাধ্য হন। তিনি ভারত থেকে ফিরে যাওয়ার পথে তার অর্জিত অঞ্চলগুলিতে তার সেনাপতিদের নিযুক্ত করে যান। যদিও আলেকজান্ডার ভারত অভিযানে দীর্ঘস্থায়ী ছিল না, এটি ভারতীয় উপমহাদেশে এবং
হেলেনীয় সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছিল। এই অভিযানের ফলে উত্তর ভারত পশ্চিমাঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রভাব দেখা যায় এবং ভারত ও পশ্চিমের মধ্যে নতুন বাণিজ্য পথ উন্মুক্ত হয়। 5-এর 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে শাসক হিসেবে সম্রাট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। উত্তরে কি বলছে দেখে নাও। বলছে সম্রাট হর্ষবর্ধন 606 থেকে 647 খ্রিস্টাব্দ ছিলেন প্রাচীন ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ শাসক এবং পুষ্যভূতি রাজবংশের শেষ উল্লেখযোগ্য সম্রাট। শাসক হিসেবে তার কৃতিত্বগুলি বহুমুখী ছিল। প্রথমত, তিনি একটি সুসংহত সম্রাট প্রতিষ্ঠা করেন। তার সাম্রাজ্য উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত এবং পূর্বে কামরূপ থেকে পশ্চিমে বল্লভী পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি তার দীর্ঘ শাসনময় বহু যুদ্ধ জয় করে এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। দ্বিতীয়ত, হর্ষবর্ধন ছিলেন একজন দক্ষ প্রশাসক। তার শাসন ব্যবস্থা সুসংগঠিত ছিল এবং তিনি প্রজাদের কল্যাণে কাজ করতেন। তার সময়ে কৃষি, বাণিজ্য ও শিল্পকলার উন্নতি ঘটে। তৃতীয়ত, তিনি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিব্রাজক হিউয়েন-সাং তার রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তার বিবরণ থেকে হর্ষবর্ধনের সময়কালে বিস্তারিত তথ্য পাওয়া যায়। চতুর্থত কি বলছে? বলছে তিনি নিজে একজন শিক্ষক ও প্রতিভাবান লেখক ছিলেন। তিনি নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা নামক 3টি সাংস্কৃতিক নাটক রচনা করেন। পঞ্চম, হর্ষবর্ধন ছিলেন একজন ধর্মপ্রাণ শাসক। তিনি প্রথমে শিবের উপাসক থাকলেও পরে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং বৌদ্ধ ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি 5 বছর অন্তর তিনি প্রয়াগে একটি ধর্মীয় মহাসম্মেলনের আয়োজন করতেন, যেখানে দান ধ্যান করা হতো। শাসক হিসেবে তার এই বহুমুখী কৃতিত্বের জন্য হর্ষবর্ধন ভারতীয় ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হন। 6 নম্বর টপিকে কি বলছে? বলছে টিকা লিখো। প্রথম টিকাটি হলো ষোড়শ মহাজনপদ। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো দেখে নাও কি বলছে। বলছে প্রাচীন ভারতে, বিশেষ করে বুদ্ধের সমসাময়িককালে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক ভারতীয় উপমহাদেশে যে ষোড়শ মহাজনপদ বা বৃহৎ রাজ্যগুলি বিকাশ লাভ করেছিল তাদের সমষ্টিগত নামই হলো ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় ইতিহাসে দ্বিতীয় নগরায়ণ এর যুদ্ধ বলা হয়, যখন লোহার ব্যাপক ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি করে এবং ফলস্বরূপ জনপদগুলি বৃহৎ আকার ধারণ করে মহাজনপদে পরিণত হয়। এই মহাজনপদগুলি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। বৌদ্ধ গ্রন্থ, অঙ্গোত্তর নিকায় এবং জৈন ধর্ম ভগবতী সূত্র থেকে এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই ষোড়শ মহাজনপদগুলি হলো বলছে 1 অঙ্গ রাজধানী চম্পা, 2 মগধ রাজধানী রাজগৃহ, 3 কাশী রাজধানী বারাণসী, 4 কৌশল রাজধানী শ্রাবস্তী, 5 ব্রিজি রাজধানী হলো বৈশালী, 6 মল্ল রাজধানী হলো কুশীনগর, 7 চেদি রাজধানী হলো শুক্তিমতি, 8 বৎস রাজধানী হলো কৌশাম্বী, 9 কুরু রাজধানী হলো ইন্দ্রপ্রস্থ, 10 পাঞ্চাল রাজধানী কাম্পিল্য। 11 নম্বর দেখো, 11 নম্বর হলো মৎস্য রাজধানী বিরাটনগর, 12 সুরসেন রাজধানী মথুরা, 13 অশ্মক রাজধানী পটনা, 14 অবন্তী রাজধানী উজ্জয়িনী, 15 গান্ধা রাজধানী তক্ষশিলা, 16 কম্বোজ রাজধানী রাজপুর বা হটকা। এই মহাজন পদগুলির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলত এবং শেষ পর্যন্ত মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে এবং অন্যান্য মহাজনপদগুলিকে নিজের অধীনে এনে একটি বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। চলো দ্বিতীয় টিকাটি কি বলছে? বলছে দিগম্বর ও শ্বেতাম্বর। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। বলছে উত্তরটা দেখে নাও। বলছে জৈন ধর্মের প্রধান দুটি উপসম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। প্রায় খ্রিস্টপূর্ব 3য় শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এক ভয়াবহ দুর্ভিক্ষর কারণ জৈন সন্ন্যাসীরা একাংশ ভদ্রবাহুর নেতৃত্ব দাক্ষিণাত্যে চলে যান। যখন তারা মগধে ফিরে আসেন তখন মগধের জৈনদের সঙ্গে তাদের জীবনযাপনের পদ্ধতি ও ধর্মীয় রীতিনীতি নিয়ে মতপার্থক্য দেখা দেয়। এই মতপার্থক্য এবং জৈন ধর্মকে 2টি প্রধান শাখায় বিভক্ত করে। এক হলো দিগম্বর, 2 হলো শ্বেতাম্বর। চলো দিগম্বরটা দেখে নাও। দিক অর্থ
দিগ অর্থ দিক এবং অম্বর অর্থ হলো বস্ত্র। দিগম্বর সন্ন্যাসীরা মনে করেন প্রকৃতপক্ষ লাভের জন্য বস্ত্র পরিধারণ করা আবশ্যক, অর্থাৎ তারা সম্পূর্ণরূপে নগ্ন থাকেন। তাদের মতে নারী কখনো কখনো মোক্ষ লাভ করতে পারে না এবং শেষ তীর্থঙ্কর মহাবীর বিবাহ করেননি। দিগম্বররা কেবল আদি 5টি জৈন ধর্মগ্রন্থের সত্যতা স্বীকার করে। শ্বেতাম্বর শ্বেত অর্থ সাদা এবং অম্বর অর্থ বস্ত্র। শ্বেতাম্বর সন্ন্যাসীরা শ্বেতবস্ত্র পরিধান করতেন। তারা মনে করেন মোক্ষলাভের জন্য নগ্নতা আবশ্যক নয় এবং নারীরাও মোক্ষলাভ করতে পারে। তাদের মতে মহাবীর বিবাহ করেছিলেন এবং তাদের একাধিক ধর্মগ্রন্থ রয়েছে যা দিগম্বররা স্বীকার করে না। এই দুটি শাখার মধ্যে মৌলিক পার্থক্য মূলত সন্ন্যাসীদের বস্ত্র পরিধান এবং নারীর মোক্ষলাভের ক্ষমতা এবং ধর্মগ্রন্থীয় সংস্কৃতি নিয়েই হয়েছিল। চলো এর পরের টিকাটা দেখে নাও। বলছে এলাহাবাদ প্রশস্তি। চলো উত্তরটা দেখে নাও। এলাহাবাদ প্রশস্তি হলো গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের সামরিক বিজয় ও গুণাবলীর বর্ণনা অম্বলিত একটি গুরুত্বপূর্ণ শিলালিপি। এটি মূলত একটি অম্বরলিপির ওপর খোদিত এবং বর্তমানে উত্তরপ্রদেশে এলাহাবাদ প্রয়াগরাজ দুর্গে অবস্থিত। এই প্রশস্তিটি সংস্কৃত ভাষায় রচিত এবং এর রচয়িতা হলেন সমুদ্রগুপ্তের সভাকবি ও অমাত্য হরিসেন। এটি সম্ভবত খ্রিস্টীয় 4র্থ শতকের মাঝামাঝি সময়ে রচিত হয়েছিল। প্রশস্তির কাব্যিক এবং শৈলীতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় এবং সাম্রাজ্যের বিস্তার এবং বিভিন্ন রাজ্য জয়ের বিস্তার বিবরণ দেয়। এতে আর্যাবর্তের 9 জন রাজা, দক্ষিণাত্যের 12 জন রাজা এবং অন্যান্য সীমান্ত অঞ্চলের রাজাদের বিরুদ্ধে সমুদ্রগুপ্তের বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে। এলাহাবাদ প্রশস্তি গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে সমুদ্রগুপ্তের শাসনকালে সম্পর্কে জানার কথা এই অমূল্য প্রত্নতাত্ত্বিক উৎস। এটি কেবল সমুদ্রগুপ্তের সামরিক সাফল্যের বিবরণী দেয় না, বরং তৎকালীন ভারতের রাজনৈতিক ও ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন। এই প্রশস্তি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত একজন বিচক্ষণ শাসক ও সাহসী যোদ্ধা এবং শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী টিকাটা হলো হর্ষচরিত। চলো হর্ষচরিত হলো প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত জীবনীমূলক কাব্য, যা খ্রিস্টীয় 7ম শতকের উল্লেখযোগ্য শাসক হর্ষবর্ধনের থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা জীবন ও কীর্তিকলাপের উপর আলোকপাত করে। এই রচনা করেছিলেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি হর্ষবর্ধনের রাজত্বের একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক উৎস। হর্ষচরিত একটি আখ্যায়িকা ঐতিহাসিক আখ্যান শ্রেণীর কাব্য যা গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত। এটি 8টি উচ্ছ্বাস অধ্যায় রয়েছে। প্রথম 3টি উচ্ছ্বাসে বাণভট্ট নিজের বংশপরিচয় এবং হর্ষবর্ধনের পূর্বপুরুষদের কথা উল্লেখ করেছেন। বাকি 5টি উচ্ছ্বাসে হর্ষবর্ধনের জন্ম, শৈশব, সিংহাসনে আরোহণ, তার সামরিক অভিযান এবং তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনাকে তুলে ধরেছে। এই গ্রন্থ থেকে পুষ্যভূতি বংশের উত্থান, হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধনের মৃত্যু এবং শশাঙ্কের সঙ্গে তার সম্পর্ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হর্ষচরিত একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ, কারণ এটি তৎকালীন সমাজের ধর্মীয় অবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। যদিও এটি একটি প্রশস্তিমূলক রচনা, তবুও এটি হর্ষবর্ধনের রাজত্বকাল এবং 7ম শতকের উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি বোঝানোর জন্য অপরিহার্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটায় প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আগামী ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা এখনো অবধি ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।